আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি লাইভের শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আবারও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। এটার কারণ হলো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবেই কিন্তু সৃষ্টি করেননি। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সেজন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও লক্ষ কোটি শুকরিয়া আদায় করব এবং বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই আমার ফেসবুক আইডিতে থাকা 25,000 ফলোয়ার, সেই সাথে আমার 45,810 জন গ্রাম পুলিশ ভাই বোনেরা, যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন, দেশ থেকে বিদেশ থেকে অনেকেই আমার ফ্রেন্ড আছেন, দেশের বিভিন্ন বাইরের দেশের ফ্রেন্ডও আমার আইডিতে আছেন। যারা মুসলমান আমি তাদেরকে সালাম জানাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা হিন্দু আছেন আমি তাদেরকে নমস্কার জানাচ্ছি এবং যারা অন্যান্য ধর্মাবলী ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, ভালো থাকেন। এই দোয়া এবং শুভকামনা সবসময় আপনাদের জন্য আমার পক্ষ থেকে কিন্তু থাকে। যেখান থেকে লাইভটি যখন দেখবেন, লাইভটি শেয়ার করবেন, কারণ আজকের লাইভটি এতটাই গুরুত্বপূর্ণ যে 45,810 জন গ্রাম পুলিশ সদস্য আছেন আপনাদের। হ্যালো, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। হ্যাঁ শানা আপা, কোন? হ্যাঁ আপা, ওই যে আপা লাইভে আছি আমি আপা। ওই যে শনিবার দিন আন্দোলনের ডাক দিছি, শনিবার দিন ঢাকা আসেন, শনিবার দিন সকাল 10টা বাজে ঢাকায় আসবেন। আপনার এটা নিয়েও তো আমার ভুল হলো। আপনার এটা একটু যাইতে টাইম লাগবো আপনার কাছে, নাকি আমি পাঠানো লাগবো, যাইতে টাইম লাগবো? এটা কি সেকেন্ডের ভিতরে যাইবো গা তাই ভাবছেন? এটা তো সেকেন্ডে যাইবো না, এটা আমি পাঠামো তারপরে যাইবো। 2-4 দিন তো লাগবোই। এখন যদি বেউস হয়ে জানগা দিয়ে নেয় তাহলে হবো? তাহলে এই কথা কইলেন কে কোটি গো? আপনার এই কথা কইলে হয়ে গেল, পাঠাইলেনি কেবল আজকে, আজকে পাঠিয়ে আজকে আমি কোটি আপনার কাছে যাইবো গা? বিমান দিয়ে পাঠাবো আমি কোটি? আমি তো আর এই হেলিকপ্টার দিয়ে বিমান দিয়ে পাঠাবো না। যাই হোক, শরীরটা খুব একটা ভালো না, সারাদিনের ক্লান্তি, সকাল থেকে দৌড়ঝাঁপ করেছি, আপনারা সকলেই জানেন। আন্দোলন করবেন কি ভাই? রনি তালুকদার ভাই জানতে চেয়েছেন। ভাই আমি অলরেডি আমার আইডি থেকে পোস্ট দিয়েছি, মনে হয় দেখেননি, যে এখানে এই সারাদিন আজকে দৌড়ঝাঁপ করে অনুমতি আনলাম। তো আন্দোলন করার জন্যই তো অনুমতি আনলাম।
তাছাড়া তো আর অনুমতি সারাদিন এই খেয়ে না খেয়ে দৌড়ঝাঁপ করে এই অনুমতি আনতাম না যদি আন্দোলন না করতাম। তাহলে কি দেখলেন? আমার আইডিতে যদি থাকতেন তাহলে তো অবশ্যই দেখতেন। তো যাই হোক, কথা বলার মতো মন মানসিকতা কিন্তু আজকে খুব একটা নেই, এই একটা কারণে। আপনারা সকলেই জানেন যে ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বেতন মাত্র ৭,৫০০ টাকা, তাও এই বছর ১,০০০ টাকা বেড়ে ৭,৫০০ টাকা হয়েছে। তার মানে ৬,৬০০ টাকা বেতন ছিল। এই ৬,৬০০ টাকা বেতন একটা চার দোকানের ছেলেরও না। একটা চার দোকানে একটা বাচ্চাকে যদি কাজে লাগানো হয়, আপনি এই আপনার বাচ্চাটাকে চার দোকানে যে কথা বলে চার দোকানে এসে চাট আনবে, ৬-৭ বছর ৮ বছরের একটা বাচ্চাকে দিয়ে কাজ দেন, তার বেতন হবে কমপক্ষে ৫-৬ হাজার টাকা, তার বেতন ধরবে। অথচ ৪৫,৮১০ জন গ্রাম পুলিশ সদস্য, তাদের গায়ে সরকারি পোশাক, ২৪ ঘন্টা তারা সরকারি দায়িত্ব পালন করে, তাদের বেতন হচ্ছে ৬,৬০০ টাকা, বর্তমানে ১,০০০ টাকা বেড়ে ৭,৫০০ টাকা। এই ৭,৫০০ টাকা বেতন নিয়ে চুপ করে গ্রাম পুলিশ সদস্যরা আপনারা ডিউটি পালন করেন, তাও প্রতি মাসের বেতন মাসে দেয় না, ৩ মাস ৪ মাস ৫ মাস পর পর বেতন দেয়। যাতায়াত ভাতা পান না, এই শান্তি বিনোদন ভাতা পান না, বৈশাখী ভাতা পান না, বিভিন্ন ভাতা আছে, সেগুলো অনুমোদন থাকলেও, গেজেট থাকলেও সেগুলো কিন্তু আপনারা পান না, আপনাদেরকে দেয়া হয় না। তো অপরদিকে সরকারি কর্মচারী যারা আছে, বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মচারী আছে, তাদের সর্বনিম্ন যে বেতনটা, সেই বেতনটা হচ্ছে চাকরিতে ঢোকা মাত্র ২০,০৫০ টাকা বেতন হয়। ২০তম গ্রেডে ২০,০৫০ টাকা বেতন হয়, যেটা সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয়, পিয়ন তাদের। সেই তারা বর্তমানে বিভিন্ন জেলা, ঢাকা, সব জায়গায় তারা আরও ভালো বেতনের জন্য, নবম পে স্কেল যাকে বলে, পে স্কেলের জন্য বর্তমান সময়ে বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে তাদের বেতনটা যেন ধরা হয়, সেজন্য তারা কিন্তু আন্দোলন চলমান রেখেছে। আমার কথা কি আপনারা বুঝেন না? একজন ভাই লিখছেন, বলো ভাই কথাটা একটু জোরে বলবেন, কথা বোঝা যায় না। আসলে কি আপনি বুঝেন না নাকি সবাই বুঝে না আমি জানি না। আসলে সারাদিনের দৌড়ঝাঁপে ভাই অনেকটাই ক্লান্ত, দুপুরে খাওয়া হয়নি, দুপুরে এই বিস্কিট রুটি এগুলো খেয়েছি, আর অনেক রাস্তা হেঁটেছি, অনেক। ওই রাস্তাটা যদি না হাঁটি ৩০০ টাকা রিক্সা ভাড়া লাগে। তো ৩০০ টাকা পকেটে টাকা নাই, যে কারণে এই রাস্তাটা হাঁটা লাগছে, টাকার জন্য হাঁটা লাগছে, পকেটে টাকা নাই। আসলে শরীরটা এতটাই ক্লান্ত যা বলার বাহিরে, জোরে কথা ভাই আসে না। তো যাই হোক, এই মুহূর্তে ৬৮ জন ব্যক্তি লাইভে আছেন। যদি আপনাদের ভালো লাগে লাইভে থাকবেন। আমি যেখানে কথাটা রাখলাম, ৭ তারিখে আন্দোলন ভাই, ভাই কাকে প্রশ্ন করেন? ধন্যবাদ ভাই আপনাকে। ভাই দেখা হবে রাজপথে শনিবারে ইনশাল্লাহ। ভাই প্রফুল্ল কুমার রায়, ধন্যবাদ ভাই। তো এই যে যাদের বেতন ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০ টাকা, তারা বর্তমান সময়ে চলতে পারে না, তারা বর্তমানে রাজপথে আন্দোলন করতেছে, তারা নিজেরা রাজপথে আন্দোলন করতেছে আরো ভালো বেতন, নবম পে স্কেল, এই সরকার যেন গ্যাজেট পাশ করে তারপরে এই সরকার যেন যায়, সেই জন্য রাজপথে কিন্তু তারা আজকে কয়েকদিন যাবতীয় কর্মবিরতি থেকে শুরু করে এই আন্দোলন তারা চলমান রেখেছে তাদেরটা। আর ৬,৬০০ টাকা মাসিক বেতনের কর্মচারীরা, সাধারণ গ্রাম পুলিশ যারা আছে, তাদের তো এখানে কোনো করণীয় নাই, তাদের কথা বলে লাভ নাই, তারা পারবে না। যারা তাদের নেতৃত্ব দিচ্ছে ১৯৮৯ সাল থেকে নেতৃত্ব দিচ্ছে, কমিটি গঠন করে ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করতে তারা নেতৃত্ব দিচ্ছে, প্রায় ৪০ বছর সেই কমিটির বয়স। যেখানে সকল সরকারি কর্মচারীরা বর্তমানেও রাজপথে তারা আন্দোলনে আছে, সেইখানে এই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা কিন্তু কোনো সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়নি যে আমাদেরও উচিত রাজপথে নেমে সময় উপযোগী বেতন, সরকার যেহেতু অন্যান্য সরকারি চাকরিজীবীদেরকে দিচ্ছে, তাইলে আমাদেরও সময় উপযোগী বেতনটা
আমাদেরকে দিতে হবে, এই দাবিতে তারা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, আজকে পর্যন্ত নেয়নি। আপনারা দেখেছেন আমার উপর দিয়ে 2024 সালের থেকে বুলডোজার যাচ্ছে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে গিয়ে, জাতীয় বেতন স্কেল 2011 সালের গেজেট মোতাবেক বাস্তবায়ন করতে গিয়ে। তারপরেও কিন্তু আমি থামিনি। আমি সর্বশেষ 5 মাস মামার বাড়ি ছিলাম। মামার বাড়ি 5 মাস থেকে মামার বাড়ি থেকে আইসে আবারও তখন সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। সেই সংস্কার কমিশনের সাথে যোগাযোগ করে সংস্কার কমিশনে গ্রাম পুলিশের নাম হ্যাঁ ভাই বলবো, আমি ওইদিকে নাসের সাহেব লাইভ করতেছে সেটা আমি জানি ভাই, আমি জানি, আমি বলবো কথাটা। তো যাই হোক, তো তারা কিছুই করতে পারেনি। আমি কিন্তু সেই মামা বাড়ি থেকে এসে এই সংস্কার কমিশনের সাথে যোগাযোগ করে সেইখানে বারবার গিয়ে হাতে ধরে পায়ে ধরে সংস্কার কমিশনের মধ্যে গ্রাম পুলিশের সময় উপযোগী বেতন পাওয়ার জন্য সেইখানে কিন্তু জোর দাবি জানালে সেইখানে এই সংস্কার কমিশনের চেয়ারম্যান মহোদয় তিনি সেইখানে সর্বোচ্চ জায়গা গ্রাম পুলিশের দিয়েছে, সর্বোচ্চ জায়গা সুপারিশে, সর্বোচ্চ জায়গা সুপারিশের মধ্যে আছে গ্রাম পুলিশের জন্য। সেইটা করার পরে পে কমিশন যখন গঠন করা হয়, পে কমিশনের কাছেও কর্মচারী ইউনিয়ন তারা গেল না, সংস্কার কমিশনের কাছেও যায়নি, পে কমিশনের কাছেও তারা গেল না। আমিলাল মিয়া আপনাদের ভালোবাসা, আপনাদের সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণায়, আপনাদের দোয়ায় আমিলাল মিয়াই আবারও সেই পে কমিশনের কাছে গেলাম এবং পে কমিশনের এই সুপারিশের মধ্যেও গ্রাম পুলিশের নাম লিপিবদ্ধ করা আছে। গ্রাম পুলিশকে সময় উপযোগী বেতন নির্ধারণের জন্য পে কমিশনের মধ্যেও সুপারিশ আছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, পে কমিশনের সরকারি চাকরিজীবীরা তারা দেখতেছে যে পে কমিশন তো বহাল করতেছে না, যে এই নবম পে স্কেল সেটা তো বহাল করতেছে না, সেইটা বহালের জন্য সরকারি কর্মচারীরা তারা আন্দোলন সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে। কিন্তু কর্মচারী ইউনিয়ন তারা এই 40 বছরের কমিটি, এই যে আমার একটি ভাই কিন্তু কমেন্ট লিখছেন, আমি কিন্তু নাসারের লাইভ দেখতেছি না, আমি নিজেই লাইভে আছি, সে নাকি বলতেছে মানে এখন এতদিন যাবৎ পর্যন্ত আমি কিন্তু বইলে আসতেছি যে আমিলাল মিয়া 10,000 টাকা দিব, কেউ যদি আন্দোলনের ডাক আপনারা দেন, আন্দোলন করতে গেলে পরিচালনা করতে গেলে টাকার কোনো বিকল্প নাই, টাকা লাগবে একটা আন্দোলন করতে গেলে। মাইক ভাড়া করতে লাগে প্রতিদিন 6,000 টাকা মাইক ভাড়া, আপনি 2 দিনে 12,000, 3 দিনে গত তারিখ 40,000 টাকা শুধু মাইক ভাড়া দিছি। গত তারিখ যে আপনারা 2024 সালের আগস্টের 14 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত ঢাকাতে ছিলেন, আপনারা তো কেউ জানেন না যে একটা আন্দোলন পরিচালনা করতে গেলে, একটা কাজ পরিচালনা করতে গেলে সেখানে কোন কোন জায়গায় টাকা লাগে। আপনারা আসছেন, আপনারা আন্দোলনে ছিলেন, আপনারা চলে গেছেন, কিন্তু যে খরচগুলো বহন করতে হয় সেগুলোর খবর তো আপনারা জানেন না। সেগুলো যাই আমার বহন করা লাগছে, 40,000 টাকা শুধু মাইক ভাড়া দিতে হয়েছে। তো এই যে এই কর্মচারী ইউনিয়নের নাসের সাহেব আমার যে ভাইটি জানালেন যে তিনি লাইভে বলতেছেন যে যারা যাবেন তাদেরকে এই কি বলে চাকরি থাকবে না, তাহলে নিজেরা কোনো কিছু করবে না। 40 বছরে ধরে কর্মচারী ইউনিয়ন বর্তমানে বেতন 6,500 টাকা, এত আন্দোলন করলাম, 5 মাস জেল খাটার পরে বেতন হইল 1,000 টাকা বাড়িয়ে 7,500 টাকা। এইটা কি কর্মচারী ইউনিয়নের ফসল? কর্মচারী ইউনিয়ন যদি চেষ্টা করতো তাহলে 2011 সালের গ্যাজেট 2011 সালেই বহাল হইতো। ওই সময় বহাল করাটা খুব সোজা হইতো। 2011 সালে গ্যাজেট আছে, সেই গ্যাজেট বহালের জন্য যদি তারা তখন চেষ্টা করতো তাহলে হইতো। যারা পুরাতন লোক আছে তাদের কাছে জানলে জানা যায় যে তারা টাকা ভাগাভাগি করে সচিবালয়ে টাকা দেয় না, না দিয়ে তারা টাকা ভাগাভাগি করে টাকা খেয়ে নেয়, তারা চলে যায়, গ্যাজেটটা বহাল হয় না। আমি কিন্তু কর্মচারী ইউনিয়ন নিয়ে আজকে কোনো কথা বলতে চাইনি, কিন্তু দুঃখজনক ব্যাপার যে এই এত সারাদিন খাইয়ে না খাইয়ে দৌড় পেরে অনুমোদন নিয়ে আসলাম। 7 তারিখে আপনারা সকলেই ঢাকা আসবেন,
যাতে আইনি কোনো সমস্যা না থাকে, আইনি কোনো জটিলতা না থাকে, সেই কারণেই কিন্তু ডিএমপি কমিশনারের স্যারের কাছে গিয়ে সেইখানে একটি আবেদন জমা দিয়ে সেখানে কথা বলে সেখানে কিন্তু জিজ্ঞেস করেছে যে আপনারা কি আন্দোলনে আসবেন? আমরা কৃষ্ণ বলছে জি স্যার আমরা আন্দোলনে আসব। কেন, কিসের জন্য আপনারা আন্দোলন করবেন? স্যার আমাদের বেতন এত টাকা, এই বেতনে স্যার আমরা চলতে পারতেছি না, যেই কারণে এই সরকার যেন আমাদের এই 19তম এবং 20তম গ্রেড দেয়, সেই জন্য আমরা আন্দোলনে আসব 7 তারিখে। তো কথা বলার পরে কিন্তু সেইটা রিসিভ স্যারে করছে, রিসিভ করে সেখানে রিসিভ কপি আমরা স্বাক্ষরিত করে নিয়ে আসছি। তাইলে আন্দোলনের যাতে কেউ কোনো সমস্যায় না পড়েন, জটিলতায় না পড়েন, সেই জন্য এই অনুমোদন নিয়ে আসলাম। এখন কর্মচারী ইউনিয়ন তারা উচিত ছিল সকলে ঢাকা এসে 45,000 লোকের চাকরি কিন্তু যাবে না, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 10 জনের চাকরি যেতে পারে, 45,000 মানুষের চাকরি একত্রে যাবে না। আর যদি এই চাকরি চলেই যায়, ওই নাসেরের মতো আর ওই বিল্লালের মতো মুখ বেঁকা, ওর আর কোনো কাজ করার ক্ষমতা এখন আল্লাহ ওরে রাখে নাই ওর শরীরে, আর মুখই তো বেঁকা হয়ে গেছে, কাজ করবো কি? আর নাসেরেরও একই অবস্থা, আল্লাহ ওর শরীরে এখন কাজ করার কোনো ক্ষমতা রাখে নাই। এই চাকরি যদি ওর যায়, ওর তো বাদ জুটবে না, ওর বাদ জুটবে না। আর বিল্লালেরও একই অবস্থা, বউয়ের কামাই খাইতে হবে, বউয়ের আছে বউয়ের কামাই খাইতে হবে। তাহলে ওদের ভিতরে ভয় আছে। যাদের বেতন 30, 40, 50,000 টাকা খাস সরকারি চাকরি করে, এক একজনের চাকরি নিছে 5 লাখ 7 লাখ, সরকারি চাকরি তো টাকা ছাড়া হয় না, 5 লাখ 7 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ দিয়ে সরকারি একটা চাকরি নিয়েছে। তারা ভয় পাইতেছে না যে চাকরি চলে যাবে, সাসপেন্ড হবে, তারা ভয় পাইতেছে না, তারা এসে রাস্তায় আন্দোলন করতে পারতেছে, তারা খাস সরকারি। আর আপনি 7,500 টাকা বেতন, আপনার চাকরি চলে যাবে, আপনি সেই বয়ে আপনি আন্দোলনে আসবেন না, আপনার এত ভয়, আপনি গ্রাম পুলিশের নেতাগিরি কেন করতে আসছেন ভাই? নাসির সাহেব আপনি কেন আসছেন? কোনো কিছু পরিবর্তন আনতে গেলে যারা নেতাগিরি করবো, নেতৃত্ব দিব, তাদের জেল খাটতে হবে, তাদের জরিমানা যাবে, তাদের মাইর খাইতে হইতে পারে, তাদের চাকরি চলে যেতে পারে, তারা সাসপেন্ড হইতে পারে, তারাই তো নেতা। যে কোনো সংগঠনের নেতৃত্ব দিতে গেলে অবশ্যই অবশ্যই আপনার জেল খাটতে হইতে পারে, মার খাইতে পারেন, পুলিশে ধরে নিতে পারে, পুলিশ পিটাইতে পারে, নানান কিছুই হইতে পারে। তাকেই তো নেতা বলে, যে নিজের উপর দিয়ে সব কিছু সহ্য করে তার সংগঠনের সকলকে রক্ষা করে, নিজের ক্ষতি হওয়ার পরও রক্ষা করে তাদের জন্য কাজ করে, সেই তো নেতা। তো আপনি কিসের নেতা ভাই নাসির সাহেব, আপনি কিসের নেতা? ভালো কথা আপনারা ডাক দেন নাই, আমি ডাক দিছি। তো এইখানে এই যে আপনি নাকি লাইভে বিরোধীমূলক কথাবার্তা বলতেছেন, গ্রাম পুলিশের ভয় ভীতি দেখাইতেছেন, ওই যে আমার একটি ভাই লিখেছেন কর্মচারী ইউনিয়নের চুলকানি করছে। ভাই অলরেডি আপনার চুলকানি, গায়ে চুলকানি উঠে গেছে কেন? আচ্ছা যাই হোক, ওই যে আমার একটি ভাই লিখছে চায়ের দোকানে পানির গ্লাস বইরাইলে 15,000 টাকা মাসে পাওয়া যায়। তো যাই হোক, এখন কর্মচারী ইউনিয়ন সর্বোচ্চ চেষ্টা করতেছে গ্রাম পুলিশকে ভয় ভীতি দেখিয়ে গ্রাম পুলিশ যেন কেউ ঢাকা না আসে, না আসলে লাল মিয়া সাকসেস হবে না। তাইলে তাদের তাদের যে প্ল্যান প্রোগ্রাম তারা সাকসেস হয়, তাদের কমিটি খেলাটা সারা জীবন তারা খেলতে পারবে। তো আপনারা অনেকে লাইভ থেকে বেরিয়ে যান, কেন বেরিয়ে যান ভাই? আপনারা কি চান? আপনারা যদি ঢাকা না আসেন আমার কি বাল হবে কোন দেখি? আপনারা এতদিন আন্দোলনের ডাক দিতে বলছেন, আমি 10,000 টাকা ছাড়ছি, আপনারা ডাকেন, কেউ ডাকার সাহস পান নাই। সর্বশেষ আমি ডাক দিলাম, আমি অনুমতি আনলাম, টাকা ছাড়া কিন্তু আমি ডাকা দৌড়াইতে পারতেছি না, এগুলো করতে পারতেছি না, আমি অনুমতি আনলাম। এখন আপনারা যদি ডাকা না আসেন আমার কি ক্ষতি হবে? আমার তো চাল চুলা কোনোটাই নেই, আমার আর কি বাল, আমার কি হবে? আমার কোনো সমস্যা? মোক্ষম একটা সময়, এখন মোক্ষম একটা সময়। যদি আপনারা ঢাকাতে অবস্থান করেন, অবস্থানটা যদি শুধু 2টা দিন আপনারা করতে পারেন, 2টা 3টা দিন যদি আপনারা অবস্থান করতে পারেন, সরকার বাধ্য হবে আপনাদের গ্যাজেট দিতে। এই 19তম 20তম গ্রেডের গ্যাজেটটা দিতে বাধ্য হবে, কারণ সামনে নির্বাচন। অবশ্যই অবশ্যই নির্বাচনের দায়িত্ব পালন করার জন্য আপনাদেরকে গ্যাজেট দেবে এবং বলবে যে আপনাদের গ্যাজেট আমরা দিচ্ছি, আপনারা এবার বাড়ি যান, বাড়ি যেয়ে আপনারা যার যার দায়িত্ব পালন করেন। এটা 100% চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু
আপনারা সেখানে সহযোগিতা না করে কেন বিরোধিতা করতেছেন ভাই? আমি তো বারবারই লাইভে বলে আসতেছি যে আমার কোনো কিছুর দরকার নাই। আমি আজকেও বলতেছি, আমি ডাক দিলাম, আমি ডাক দিয়েছি, আমি অনুমোদন আনছি। আপনারা সকলেই আসেন, নাসের সাহেব আসেন, বিল্লাল সাহেব আসেন, মোস্তফা কামাল সাহেব আসেন, আপনারা সকলেই আসেন। আমার নামের কোনো প্রয়োজন নাই, আমার নেতৃত্বেরও কোনো প্রয়োজন নাই। আমি নেতা না, আমি কিন্তু আজরাইল, আমি কিন্তু নেতা না। আর আমি কিন্তু মাস্তান, আমি কিন্তু, নেতারা কিন্তু ভদ্র ভাষায় কথা বলে, আমি কিন্তু ভদ্র ভাষায় কথা বলি না। আমার নেতৃত্ব দরকার নাই ভাই। আপনারা আসেন, এসে আপনারা নেতৃত্ব দেন, আপনারা সামনের কাতারে দাঁড়ান, আপনাদের ব্যানার নিয়ে আপনারা দাঁড়ান। আমার কোনো ব্যানারের প্রয়োজন নাই, আমি ব্যানার দেব না। আপনারা নিজেদের ব্যানার দেন, আপনারা সামনে থাকেন, আপনারা নেতৃত্ব দেন, আমি পিছনে থাকব। যদি বলেন যে লাল মিয়া আপনার এখানে থাকার দরকার নাই, বা আপনিও বলতে হবে না যে লাল মিয়া তোমার থাকার দরকার নাই, আমরা এখানে নেতৃত্ব দেব, ঠিক আছে কথা দিলাম। আমি পিছনে রাস্তায় যে চুপ করে বসে থাকবো, পোশাক পরাও না, সিভিলে বসে থাকবো। শুধু আমি চাই 45,817 জন গ্রাম পুলিশ সদস্য, তাদের যে সময় উপযোগী বেতন, তাদের যে প্রাপ্য 2011 সালের গ্যাজেটটা 19 এবং 20তম গ্রেড, সেই গ্রেডটা এই সরকার বহাল করুক, এই সরকার গ্যাজেট দিক, এই সরকারের হাত দিয়ে গ্যাজেটটা বের হয়ে আসুক। এইটা আমি চাই, আর কোনো কিছু আমার চাওয়ার নাই। আপনারা আসেন, আপনারা নেতৃত্ব দেন, আপনারা সচিবালয়ে ঢুকেন, সচিবালয় তো ডাকবে। আপনারা যখনই এই একদিন থাকবেন, 2 দিন থাকবেন, 20, 30, 40 হাজার গ্রাম পুলিশ নিয়ে থাকবেন, তখন অবশ্যই আপনাদের সাথে সরকার এই মীমাংসা করার জন্য আপনাদেরকে ডাকবে। যেমন আমাকে ডেকেছিল, তদ্রূপ এবারও আপনাদেরকে ডাকবে যে আপনাদের দাবি দাওয়াগুলো আমরা মেনে নিব। এইবারের দাবি তো এক দফায় এক দাবি, এইবারের দাবিটাই একটা, 2011 সালের গ্যাজেট মোতাবেক 19তম এবং 20তম গ্রেডের প্রজ্ঞাপন জারি করতে হবে। এবারের দাবি এই একটা দাবি। তো আপনাদেরকে ডাকবে, আপনাদের কমিটির নামে আপনারা চিঠি করে নিয়ে আসেন। আমার কমিটি লাগবে না, বা আমার নামও লাগবে না, আমার কিছু লাগবে না। আপনারা আপনাদের কমিটির নামে চিঠি আপনারা বের করে নিয়ে আসেন। তবু আপনারা আসেন, যদি আসলে আপনারা গ্রাম পুলিশের কল্যাণ চান, মঙ্গল চান। আরেকটা কথা বলি, যদি না আসেন আমার কোনো লস নাই। আমি তো এমনিই, আপনারা যদি আমাকে এই আন্দোলন পরিচালনা করতে হয়, খরচের দরকার আছে, কালকের দিনটা হাতে আছে, শনিবার তো 10টায় থাকতেই হবে প্রেস ক্লাবের সামনে। কালকে দিনের মধ্যে যদি আপনারা খরচের টাকা আপনারা না পাঠান, শনিবার দিন আমি নাও যেতে পারি ভাই, আমি নাও যেতে পারি। যদি আপনারা আমাকে খরচের টাকা না দেন, কৃষ্ণর কাছে, কৃষ্ণকে অবশেষে একটা জায়গার থেকে 700 টাকা পাঠাইছে, আজকে একটা জায়গার থেকে 700 টাকা পাঠাইছে। এই 700 টাকা বিকাশ থেকে তুলে কৃষ্ণরে 200 টাকা দিছি গাড়ি ভাড়া যাওয়ার জন্য। কৃষ্ণ বাড়ির থেকে 500 টাকা নিয়ে এসছে, তা খরচ হয়েছে। আমি 4,500 টাকা আমি নিয়ে গেছি, তা খরচ হয়ে গেছে। লাস্টে আমার কাছে 1 টাকা নাই, কৃষ্ণর কাছেও টাকা নাই। এক জায়গা থেকে 700 টাকা পাঠাইছে, সেই টাকা তুলে কৃষ্ণরে 200 টাকা দিছি বাড়ি যাওয়ার জন্য। কৃষ্ণ আগামীকাল যে ঢাকা আসবে, আমাদের তো আগামীকালই ঢাকা যেতে হবে সন্ধ্যায়। ফেস্টুন বানাতে হবে, ব্যানার বানাতে হবে, মাইক ভাড়া করতে হবে, সাংবাদিকদের ইনভাইট করতে হবে, টাকার অনেক কাজ আছে। সেই টাকাগুলো আমি কোথায় পাবো? আমি তো এই, আর কি করতে বলেন আমাকে, আপনারা বলেন। আপনারা যদি টাকা কালকে দিনের ভিতরে, আজকে তো রাত হয়ে গেছে, ইচ্ছা করলে আজকেও দিতে পারেন, কালকে দিনের ভিতরে আপনারা টাকার ব্যাকআপ না দেন, তাহলে আমার দ্বারা ভাই সম্ভব না। আমি যতদূর করছি, আই এম সরি, আমার আর দরকার নাই, বহুত করছি। অর্জুন গাছের মতো যদি শরীরের সমস্ত ছাল বাকলাও দিয়ে দিই, তবু আপনাদের হয়তোবা মন পাবো না, এখন যা বুঝতে পারতেছি। লস হলে আপনাদের হবে, আমার তেমন কিছু হবে না। আমার কি হবে? 6,500 টাকা বেতন পাই যদি আপনারা ডিউটি করতে পারেন, খুশি থাকেন পরিবার পরিজন নিয়ে, আমার সমস্যা কি? আমার লস কোথায়? আমার ক্ষতি কি? তো যাই হোক, এই যে বিল্লাল সাহেব যে কাজটি করছে, এখন কি এগুলো করা উচিত? কৃষ্ণ একটা পোস্ট সকালবেলা সে করছে, সেই আওয়ামী লীগের সময় যে আমরা আন্দোলন করতাম, এই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির ব্যানার নিয়ে আওয়ামী লীগের সময় আমরা আন্দোলন করতাম, তখন আওয়ামী লীগ সরকার। কৃষ্ণ পাগল ছাগল মানুষ বুঝে কম, সে সেই ব্যানারের
আন্দোলনের ছবি দিয়ে, তাও কাইটে দিছে, তেমনভাবে বোঝা যায় না, হালকা বোঝা যায়। সে একটা পোস্ট করছে। তো তুমি বিল্লাল একজন গ্রাম পুলিশ সদস্য, তোমার দায়িত্ব তো গ্রাম পুলিশের ভুল ধরা না, তোমার দায়িত্ব হচ্ছে গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেলটা আদায় করা। আর যারা আদায় করার জন্য চেষ্টা করতেছে তাদেরকে থামানোর জন্য তাদের ভুলগুলারে তুলে ধরা কোনো গ্রাম পুলিশের কাজ না। তোমার কাজ হইল সরকারের কাছ থেকে কিভাবে জাতীয় বেতন স্কেল আদায় করে আনা যায়, সেটা তোমার কাজ, সেটা আমার কাজ, সেটা প্রত্যেকটা গ্রাম পুলিশের কাজ। আমি যদি ভুল করি তাহলে আপনি বিল্লাল আমাকে ফোন দিয়ে বলবেন যে লাল মিয়া, তুমি তোমার আইডি থেকে পোস্ট করছো, এই কথাটা ভুল হয়েছে, তুমি একটা ছবি ছাড়ছো, এই ছবিটা এই মুহূর্তে ছাড়া ঠিক না, ভুল হয়েছে, এটা ডিলেট করো। গ্রাম পুলিশের কল্যাণ চাইলে তো উচিত এইটা। কৃষ্ণকে ফোন দেওয়া উচিত ছিল, বিল্লাল সাহেবের ফোন দিয়ে বলা উচিত ছিল যে কৃষ্ণ, এই মুহূর্তে এই ছবিটা ছাড়া ঠিক না, এইটা ডিলেট করে দাও। সেইটা না করে সেইটারে ইস্যু করে সেইটা দিয়ে পোস্ট করাটা, এটা আসলে কতটা যৌক্তিক, এটা আপনারাই বলবেন। দেখে আপনারা তার পোস্টের ভিতরে জবাব দিচ্ছেন, প্রত্যেকেই কেউ কেউ জুতা দিচ্ছেন, যে যা বলার। আমি এখন আর তাদের আইডিতে ঢুকি না। কৃষ্ণ আর আমি একসাথেই ছিলাম, কৃষ্ণর আইডি থেকে ঢুকে আর কৃষ্ণ আমাকে দেখাইলো যে সেখানে প্রায় 100 কমেন্ট আছে, 100টা জুতার বাড়ি আছে, কেউ তাকে আর সাপোর্ট দেয়নি। তো যাই হোক, গ্রাম পুলিশ কিন্তু লাস্টে এগুলোই দেবে। লাস্টে কিন্তু আমি খারাপ কাজ করলে আমাকে দেবে, আপনি খারাপ কাজ করলে আপনাকে দেবে। তো এগুলো যদি গ্রাম পুলিশের কাছ থেকে পেতে না চান, যদি এই দুনিয়া আসলে দুনিয়াটা না। আমি আপনাদের কমেন্ট একটু পরে দেখব, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন। অবশ্যই আপনারা লাইভে যুক্ত থাকেন একটু, কারণ যদি আপনারা আসেন তাহলে আমি ঢাকা যাব, যদি আপনারা না আসেন তাহলে ডাক দিছি এই পর্যন্তই, আমি আর কষ্ট করে ঢাকা যাব না। তো আপনাদের উপর নির্ভর করে, কারণ আপনারা কি চান, আপনারা কি জাতীয় বেতন স্কেল চান, তাহলে বউ পোলাহান শহর ঢাকা আইবেন, বাঁচলে বাঁচার মতো বাঁচেন। আর যদি দুঃখে দুঃখে বেঁচে না থেকে মরে যাওয়া ভালো ভাই। আমি ৪৫,৮৭০ জন গ্রাম পুলিশের জন্য ফাঁসির দড়িতে ঝুলতে প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। তাহলে আপনিও তো স্কেল চান, তাহলে আপনার কি দায়িত্ব নাই? আপনার কি দায়িত্ব নাই? আপনারও তো দায়িত্ব আছে, সমান বেতন আপনি পাবেন, তাহলে আপনার দায়িত্বটা আপনি আপনার জায়গা থেকে পালন করেন। আচ্ছা, বেলাল পাগলের কথা বাদ দেন ভাই, দিলাম বাদ ভাই, টাকা দেবো, সমস্যা নাই। সমীরণ চাকমা, ধন্যবাদ ভাই, কালকে যাই পারি আপনাকে সহযোগিতা করব ভাই, ধন্যবাদ ভাই। বিল্লাল হোসেন বাঞ্চুত, কিছু করতে পারবে না, খালি বক বক সুদায়। ঠিক আছে ভাই, টাকা দেবো ভাই, ধন্যবাদ ভাই। আমার সাব্বির হোসেন ভাই, ভাই আগে পেটে ভাতের ব্যবস্থা করতে হবে, না খেয়ে কত দায়িত্ব পালন করবেন। সেটাই আমি এখন বলবো যে নির্বাচনের দায়িত্ব পালন করবেন, আপনি গ্রাম পুলিশ সদস্য, আপনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। যারা 30,000 50,000 টাকা বেতন পায়, তারা কি আইন বোঝে না? তারা কি আইন বোঝে না? তারা কি আন্দোলন করতেছে না? যারা 70,000 80,000 টাকা বেতন পায়, তারা কি আন্দোলন করতেছেন না? আপনি 7,500 টাকা বেতনের কর্মচারী, আপনি আইনকে এত শ্রদ্ধা করেন যে আপনি আইনকে শ্রদ্ধা করতে করতে নিজের বউরে ভাড়া দেওয়ার অবস্থাতে নামিয়ে হালাইছেন। খারাপ ভাষায় ভালো ভাষায় যদি বলতে চাই, তাহলে আপনার ছোট শিশু বাচ্চারে কাজে লাগাইতে হয়, নিজের বউ অন্যের বাড়িতে কাজ করতে হয়। আপনি গ্রাম পুলিশ, আপনার নিজের রিক্সা চালাইতে হয়, আপনার নিজের অন্যের ক্ষেতে কাজ করতে হয়। আপনি আইন মানেন, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, কত সম্মানী ব্যক্তি আপনি। আপনি আন্দোলন করতে পারবেন না, আপনি আন্দোলন করলে দোষ হয়ে যাবে। তো যাই হোক, লাইভ থেকে কিন্তু চলে গেছে, মাত্র 115 জন আছে। আসলে জানি না লাস্টে কি হবে, কতজন লোক ঢাকা আসবেন। আপনারা না আসলে ক্ষতিটা আমার হবে না, ক্ষতিটা আপনাদেরই হবে। আসলে লাভ হবে, প্রজ্ঞাপনটা জারি করে বাড়িতে যাইতে পারবেন, একটা শান্তি পাইবেন যে প্রজ্ঞাপন হাতে নিয়ে বাড়ি যাইবেন। আর যদি না আসেন, আমার কিচ্ছু হবে না ভাই, আমার আর কি হবে। কয় কয় যার বাল নাই তার বালের ভাবনাও নাই, আমার কোনো ভাবনা নাই, আমার কোনো সমস্যা নেই। তো যাই হোক, তারা আমাকে থামানোর জন্য আপনাদেরকে ভয় ভীতি অনেক দেখাবে। আপনারা যদি এই গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির দাসত্বর শিকার হইয়া থাকতে চান, একটা কথা আপনাদেরকে বলি, ওনারা আবেদন করছে, ওনাদেরকে ডাকছিল, আমাকেও ডাকছিল, আমার কাছে চিঠি আছে, সেগুলো নিয়েই আমি যাব। আমার কমিটি না থাকলে আমাকে সরকারিভাবে চিঠি করে আমাকে ডাকতো না।
তা আমারও কমিটি আছে বিদায়, ওনাদের 40 বছরের কমিটি, আমার 4 বছরের কমিটি। আমার কমিটি আছে বিদায় কিন্তু আমাকে চিঠি করে ডাকা হয়েছিল, সেই চিঠি কিন্তু আমার কাছে আছে, সরকারি সিল চাপড় মারা। তো সেক্ষেত্রে ওনাদেরকে ডাকছিল, ওনারা একটা আবেদন সেখানে জমা দিয়ে আসছে। সচিব মহোদয়গণ ওনাদেরকে কথা দিচ্ছে, ঠিক আছে আমরা পর্যায়ক্রমে দাবিগুলো পূরণ করে নেব। এখন নির্বাচন হয়ে যাওয়ার পরে নতুন সরকার আসলে প্রত্যেকটা জায়গায় রদবদল হবে। এই জায়গার ওসিরে আরেক জায়গায় ট্রান্সফার করে দিব, ইউনুরে বানাইব সচিব, সচিবেরে বানাইব ডিসি, এইভাবে প্রত্যেকটা জায়গা রদবদল হয়ে যাবে। এখন বিল্লাল সাহেবকে যে সচিব কথা দিয়েছে, নির্বাচনের পরে কি এই সচিব ওইখানে আজীবন থাকবে? বিল্লাল সাহেবকে কথা দিয়েছে, কর্মচারী ইউনিয়নকে কথা দিয়েছে, করে দিবে। তো করে দিব, তারা তো আর 2 দিন পরে প্রমোশন হয়ে চলে যাব, এই দপ্তর থেকে আরেক দপ্তরে চলে যাব, তারা তো থাকবোই না। তাহলে কথা যে দিছে সে তো চলে যাবো গা, এই কথা কি অন্য দপ্তরে গিয়ে সে রাখবো? আর যদি কথাই রাখতো তাহলে তো 2024 সালের আগস্টে যে আন্দোলন করলেন, আমাদের কথা দিয়ে ফজলে রাব্বি স্যার যুগ্ম সচিব, তিনি আমাদেরকে বাড়ি পাঠায়। তাহলে স্যারের কথা রাখতো, যদি কথা দিত আর সেই কথাটা রাখতো, তাহলে তো সেই 2024 সালের পরেই ভালো কোনো কিছু গ্রাম পুলিশকে দিত। তাহলে কথা তো ফাও কথা, এরা তো বলে ফাও কথা, মিথ্যা কথা, সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠানোর, আর কোনো কিছু না। গ্রাম পুলিশ নিয়ে কেউ ভাবে না, একজন ব্যক্তি নাই সচিব এই সচিবালয়ে চাকরি করে, সেই গ্রাম পুলিশ নিয়ে ভাবে। আর ওনাদেরকে কথা দিছে চান ঈদের পরে ওনাদের কাজ করে দিবে, আর ওনারা ঘরে সেই আশা নিয়ে, আশ্বাস নিয়ে ওনারা চুপ করে বসে রয়েছে। বর্তমান সরকার এই সরকারি কর্মচারীদের শুরু থেকেই কথা দিছে পে স্কেল দেবে। সরকার কথা দেওয়ার পরেও তারা ঘরে বসে নাই, তারা রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছে। আর ওনাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কে কে কথা দিছে, কে সাধু ব্যক্তি বলেন দেখি? এই যে দেলোয়ারের নামে 40 লক্ষ টাকার মসজিদের টাকা আত্মসাৎ করছে। 40 লক্ষ টাকা সরকারি অনুদান মসজিদের নামে আনছে, সেই টাকাটা দেলোয়ার আত্মসাৎ করছে। এই মর্মে এই ভবেন দেলোয়ার কমিটির দেলোয়ারের নামে মামলা হয়েছে। এটা কে না জানে? প্রত্যেকেই জানে মামলা হয়েছে। সে সাসপেন্ডে ছিল, মামলা হয়েছে। গেল ভবেন আর দেলোয়ার, সে আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানকে নিয়েই তাদের কমিটি ছিল। আওয়ামী লীগের নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, তাদের কমিটির প্রধান উপদেষ্টাই ছিল এই আওয়ামী লীগ। সেই কাগজও বর্তমানে আমার কাছে আছে, আমার কাছেই সেই কমিটির কাগজ আছে। নৌ পরিবহন মন্ত্রীর স্বাক্ষরিত তাদের কমিটি অনুমোদন করা হয়েছে, সেই স্বাক্ষরিত কমিটির সমস্ত কাগজ আমার কাছে আছে। ভবেন দেলোয়ারের সাথে, মোস্তফা কামালের সাথে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ আওয়ামী লীগের বেশ কয়েকটা মন্ত্রীর ছবি আছে। সুই জাজর সুইকে বলে কয় তোর পচা ছেদা। জাজরে মরিজে চালে জাজরে সুইকে বলতেছে যে কিরে সুই তোর পাচা তো ছেদা। এই আলোচনাগুলো না কইরে, কে কি এগুলো না কইরে আপনারা যে আমার এগুলো ধরেন, আমার চেয়ে বড় পাচা ছেদা তো আপনাদের রে ভাই। আমি তো কোনো ব্যক্তি কইতে পারবো না তার 1 টাকা আত্মসাৎ করছি, মসজিদের টাকা এই দেলোয়ার আত্মসাৎ করছে, সে ভদ্রলোক। তাদেরকে সাথে নিয়ে 2 কমিটি এক হয়ে মোস্তফা কামাল নাসের একত্র হয়ে তারা কাজ করতেছে, কিন্তু লাল মিয়াকে নিয়ে তারা কাজ করবে না। কারণটা কি? লাল মিয়া আর উজ্জ্বল, এই দুজনের যদি কর্মচারী ইউনিয়ন সাথে নিয়ে বইসে কাজ করে, তাহলে তো গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করা 1-2 ব্যাপার হয়ে দাঁড়াবে। 1-2 ব্যাপার, 1 মাস ঘুরবে না, একটা মাস ঘুরবে না। তো এই আওয়ামী লীগের বড় বড় মন্ত্রী নিয়ে যারা কাজ করছে, ভবেন দেলোয়ার, তাদের কমিটিটাই অনুমোদন করা, তাদের নামে কাগজপত্র এই তারিখ আমি ঢাকায় নিয়ে আসবো, এই তারিখ ঢাকায় আমি কাগজপত্র সহ আসবো। এই ভবেন দেলোয়ার কমিটির যে এই শাহজাহান খান এমপির স্বাক্ষরিত সিল মারা কাগজপত্র, সেগুলো আমার কাছে আছে, সেগুলো সহ আমি এই তারিখে ঢাকা আসবো। আপনারা যখন খেলতে চান, খেলাটা আমিও খেলবো।
তাহলে আমলিক কি আপনারা না লাল মিয়া? এখন সময় আছে ভাই, একজন আমরা আরেকজনের পিছে না বেজে কিভাবে জাতীয় বেতন স্কেলটা আদায় করা যায় সেইভাবে সেই লক্ষ্যে কাজ করেন। আমি এখনো কথা দিচ্ছি, এই যে শনিবার দিন কোনো নেতৃত্ব আমি দেব না। নাসের ভাই আসেন, আপনার আমার সাথে ব্যক্তিগত সমস্যা আছে। 45,870 জন গ্রাম পুলিশের এই মরিচের মতো পাটা পোতায় ঘষাঘষি মরিচের দফা শেষ, এই জায়গাটায় নিয়েন না ভাই। আপনাদের পায়ে ধরে আমি মাপ চাইতেছি। আপনার সাথে আমার সাথে ব্যক্তিগত আছে, রাগ অভিমান জিদ আছে, সেইটা বাহিরে আমরা করি, কিন্তু গ্রাম পুলিশের কল্যাণের জায়গাতে সকলে একত্র হইয়া সরকারের কাছ থেকে কিভাবে 2011 সালের গেজেট মোতাবেক জাতীয় বেতন স্কেল আদায় করা যায় সেই আঙ্গিকে প্রতিশ্রুতিবদ্ধ হইয়া শনিবার দিন আমি আশা করব আপনারা 4 জন নেতা এখানে উপস্থিত অবশ্যই থাকবেন। নাসের সাহেব, ভবেন সাহেব, দেলোয়ার সাহেব, মোস্তফা কামাল সাহেব। আপনাদের যদি আমি সম্মান না করি, আপনাদেরকে যদি আমি সম্মান না করি, সেখানে গ্রাম পুলিশ যারা লাইভ আছে, লাইভ দেখতেছেন, আপনারাই আমার জবাব দেবেন, উত্তর দেবেন, যদি আপনাদেরকে যোগ্য সম্মানটা আমি না করি। আমি কথা দিলাম, ব্যানারের সামনে আমি থাকবো না, আমার কোনো ব্যানার থাকবে না, আপনাদের ব্যানার থাকবে। আপনারা সাংবাদিকদের সামনে কথা বলবেন, আপনারাই সচিবালয়ে যাবেন, আপনারাই এক দফা দাবি জাতীয় বেতন স্কেল সেটা সচিবালয় থেকে আদায় করে নিয়ে আসবেন, আপনাদের কমিটির নামে নিয়ে আসেন। আমি আমার কোনো দুঃখও থাকবে না, সুক্তাবও থাকবে না। আমার একটাই লক্ষ্য, 45,870 জন গ্রাম পুলিশের জাতীয় বেতন স্কেল, সেটা যে কোনো মূল্যে আমি চাই। আমার কথায় ভুল হলে আপনারা বলবেন যে লালমি ভাইয়ের কথা ভুল আছে। আমি এখনো বলতেছি, পিছনে যা বলছি পাস্ট ইজ পাস্ট, ক্ষমা চাচ্ছি। বিল্লাল সাহেব, শ্রদ্ধেয় বড় ভাই, আপনি আমার আসলে বেশি করেন, যে কারণে মাথা হট হয়ে যায়, অবশেষে আবুল তাবুল বলান। আপনি ভালো করেই জানেন যে লাল মিয়ারে একটু আদর দিলে, লাল মিয়ারে একটু ভালোবাসা দিলে লাল মিয়া কান্দে নিয়ে নাচছে। এটা বিল্লাল সাহেব জানেন আপনি, যে লাল মিয়া সেই ছেলে, লাল মিয়াকে একটু মাথায় আদর দিলে লাল মিয়া কান্দে নিয়ে নাচছে। গতকালকে ভিক্ষুককে প্রথমে 10 টাকা দিছি, 10 টাকা, একটা মহিলা ভিক্ষুক আমার মার বয়সী, প্রথমে 10 টাকা দিছি। এই 10 টাকা দেওয়াতে উনি কান্দে কান্দে বলতেছে আমারে কেউ টাকা দেয় না, আমার বাচ্চা, 2টা বাচ্চা না খেয়ে আছে, আমারে কেউ টাকা দেয় না বাবা। 10 টাকা দেওয়াতে উনি আমার মাথা বুলিয়ে দিতেছে, এভাবে মাথা বুলিয়ে দিতেছে, আমার মাথাটা ওনার বুকের মধ্যে নিয়ে লাগাইছে, লাগিয়ে এভাবে মাথায় হাত বুলিয়ে দিতেছে, আমার মার বয়সের বয়সী। ওনার এইটুকু ভালোবাসায় পাইয়ে আমি এতটাই মুগ্ধ, আমি ওনাকে বললাম যে কিছু খাবেন আপনি, কিছু খান। আমি দোকানে বসে চা খাইতেছি, আর তখন ওই মুহূর্তে সিগারেট খাচ্ছি। তখন আরেকটা গ্রাম পুলিশ ছিল আমার সাথে দেখা করার জন্য আসছে, সেটা আরেক জায়গার একটা সাক্ষীও আছে, একজন গ্রাম পুলিশ সদস্য আমার সাথে দেখা করার জন্য আসছে গতকালকে। তখন উনি আমাকে দেখাইতেছে, বাবা গলা ব্যথা, আমি কিছু খাইতে পারি না, গলা ব্যথা, আমি কিছু খাইতে পারি না। তখন আবার আমি পকেট থেকে 50 টাকা বের করে ওনাকে দিলাম, যে এইটা দিয়ে দোকানের থেকে গলা ব্যথার ওষুধ নিয়ে, আরো 50 টাকা দিলাম। এইবার উনি আবারও আগিয়ে এসে সেখান থেকে উইটে আবারও আমার কপালে চুমু, আমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তারপরে আমার মাথাটা তার বুকের মধ্যে নিয়ে আদর করতেছে, আমার কপালে চুমাইতেছে, 2 হাত তুলে দোয়া করতেছে যে আল্লাহ তুমি আমার বাবার টাকা দিও, পয়সা দিও, ইজ্জত দিও, মান দিও, সম্মান দিও, আল্লাহ আমার বাবার তুমি মনের আশা পূর্ণ করে দিও। মানে একেবারে কান্দা কান্দা বলতেছে। অবশেষে ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনার আর কিছু লাগবে, কিছু খান, আর কিছু লাগবে? উনি বলতেছে আর 100 টাকা দিবা বাবা। তখন সাথে সাথে আমি পকেট থেকে আর 100 টাকা টান দিয়ে বের করে আমি ওনাকে দিলাম। উনি এতটা খুশি, আর ওনার খুশি দেখে আমার মনে হইতেছে যে স্বয়ং আল্লাহ নিজে নাইমাইছে, স্বয়ং আল্লাহ নিজে নাইমাইছে। আসলে মানুষের মধ্যেই তো আল্লাহ থাকে, আল্লাহ তো আলাদা কোনো কিছু না। ইসলামে বলছে যে মানুষের মধ্যেই আল্লাহ বিরাজমান, আল্লাহ নাকি মানুষের কলপের মধ্যে থাকে। কলপে যদি আল্লাহ না থাকে তাহলে মানুষ মৃত। আল্লাহ যখন মানুষের কলপ থেকে বের হয়ে যায় তখন নাকি মানুষ নিঃশ্বাস চলে যায়, মানুষ মৃত।
মানুষের মধ্যেই তো আল্লাহ থাকে। মানুষকে ভালোবাসলেই আল্লাহকে পাওয়া যাবে। যদি মানুষকে ভালো না বাসেন, যদি মানুষের অভিশাপ পান, তাহলে ভাই আল্লাহকে বাকি জিন্দেগিতে পাবেন না। আপনি যত নামাজ পড়েন, যত রোজা করেন, হজ করেন, যা মন চায় তাই করেন, চ্যালেঞ্জ, যদি মানুষের মনে আঘাত দেন, মানুষের ক্ষতি করেন, তাহলে আপনার বেহেশত তো দূরের কথা, আপনার নামাজ, রোজা, হজ, জাকাত কোনো কিছু কাজে লাগবে না। সবার আগে মানুষকে ভালোবাসেন ভাই। বিল্লাল ভাই কথাটা এই কারণেই ভিক্ষুকের কথাটা বললাম, যে আমাকে একটু ভালোবাসা যে দেয়, আমার সবটুকু আমি তারে দিয়ে দিই। আমি সেই ছেলে। আমি আপনাদের কাছে বড় চেয়ার চাই না, যে ওই চেয়ারটা আমারে দেন। বিল্লাল ভাই ছোট চেয়ারে যে বসেন, আমারে বড় চেয়ারটা দেন। এই নাসির ভাই আপনি এখানে উঠেন, আমার বড় চেয়ার দেন, বড় চেয়ারে আমি বসবো। এই দেলোয়ার ভাই আপনি সরেন এখান থেকে, আমার বড় চেয়ার দেন। আমি চেয়ার চাই না, আমি আপনাদের ভালোবাসা চাই। ছোট ভাই বলেই ডাকেন, যে লাল মিয়া ছোট ভাই আসো, আসো চা খাই, আসো বসো, আসো কথা বলি। আমি দুনিয়াটা ছেড়ে দিতে পারি আপনাদেরকে। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আসলেই গ্রাম পুলিশের কল্যাণ চান, মঙ্গল চান, আমি পিছনেও যা বলছি, এই 10 মিনিট আগে যা বলছি, আমি ক্ষমা চাচ্ছি ভাই। গ্রাম পুলিশের কল্যাণ চাইলে, তাদের জাতীয় বেতন স্কেল চাইলে, রিক্স তো একটু নিতেই হবে। রিক্স ছাড়া হবে না ভাই, রিক্স একটু নিতেই হবে। ঘরে বসে থাকে জাতীয় বেতন স্কেল হবে না ভাই, দেবে না। আপনাকে শুধু আশ্বাস দেবে। আপনাদের কমিটির বয়স যেহেতু 40 বছর ধরে যাবতীয় আপনাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছে, আপনাদের কোনো দোষ না, আপনাদের কোনো ভুল না, আপনারা চেষ্টা করতেছেন, কিন্তু হার্ড লাইনে আপনারা চেষ্টাটা করেন নাই, হয়তোবা পারেন নাই, বা করেন নাই, বা যে কোনো কারণবশত হয় নাই। এখনের ইয়াং জেনারেশন এখানে ডিগ্রি পাস, আপনাদের সময়ে যারা আছে হয়তোবা আপনারা শিক্ষিত, কিন্তু বেশিরভাগ লোকই লেখাপড়া ছাড়া লোক, সাহস নেই, মনোবল নেই, আপনারা তাদের দিয়ে পারেন নাই। কিন্তু এখন এখানে ইয়াং জেনারেশন আছে, ডিগ্রি পাস, মাস্টার্স পাস, ইন্টার পাস, শিক্ষিত ছেলেমেয়ের অভাব নেই। তাদের সাথে নিয়ে এগিয়ে যান, দেখেন না অসম্ভব বলতে কোনো কিছু আছে কিনা। তো যাই হোক, আমি তাদেরকে ইনভাইট করতেছি, অনুরোধ করতেছি, পায়ে ধরতেছি। তারপরেও যদি তারা না আসে, তাহলে তো আর আমার কোনো কিছু করার এখানে নাই। আর আপনারা যদি তাদের কথা শুনে না আসেন, তাহলে আপনাদের পায়ে ভাই আপনারা কুড়াল দেবেন। আমার কোনো ক্ষতি হবে না, কিছু হবে না, আমার কিচ্ছু আসবে যাবে না। আমি আমার দায়িত্বটুকু পালন করছি। বলছিলাম আপনারা কেউ ডাক দেন, 10,000 টাকা দিব, কেউ সাহস পান নাই, ডাক দেন নাই। আমি সাহস দেখাইছি, আমি ডাক দিছি। এখন যদি এইটা আপনারা তুলে না নিতে পারেন, আমার কিছু করার নাই ভাই। আমি খেতে ফসল ফলিয়ে পর্যন্ত দিতেছি, আপনারা ফসলটা তুলে ঘরে তুলে নিবেন, সেইটা যদি আপনারা না নেন, তাহলে ভাই আপনার মুখে তুলে আমি খাবার খাইয়ে দিতে পারবো না ভাই, সেই ক্ষমতাটা ভাই আমার নাই। আচ্ছা এবার আপনারা বলেন দেখি, মাত্র 102 জন আছেন, 100 জন আছেন, কারণ লোক যাইতেছেন গা। 170-80 জনে ছিলেন, কিন্তু এখন কমে গেছেন গা। আসবেন কে কে? 100 জন আছেন, 100 জনেই কমেন্ট করেন দেখি, শেয়ার করেন প্রত্যেকেই, কে কে ঢাকা আসবেন। শনিবার দিন চলো চলো ঢাকা চলো, প্রত্যেকেই শেয়ারও করেন, প্রত্যেকেই পোস্ট করেন, প্রত্যেকেই পোস্ট করেন, প্রত্যেকেই যার যার ইউনিয়ন পরিষদের প্রত্যেকেই ফোন দিয়ে বলেন, পারলে পুরো থানাতে ফোন দিয়ে বলেন। আপনি দফাদার যদি হন, আপনি আপনার সমস্ত গ্রাম পুলিশকে বলেন। আপনি যদি থানার সভাপতি হয়ে থাকেন, আপনি সমস্ত থানার গ্রাম পুলিশকে বলেন। শনিবার দিন কেউ ঘরে বসে থাকবেন না, সকলে ঢাকা চলে আসেন। শনি রবি সোম, তারপরে যে আমরা নির্বাচন করুম। এই 3 দিন নির্বাচন না করলে কিছু হবে না, আমাদের প্রজ্ঞাপন দেবে, আমরা তারপরে যে নির্বাচন করুম। নির্বাচন রয়েছে বৃহস্পতিবারে, বুধবার রাত্রে যাবে ব্যালট পেপার। মঙ্গলবারে থাকলেই সমস্যা নেই, মঙ্গলবার থেকে যদি আমরা নির্বাচন কেন্দ্রে থাকি কোনো সমস্যা হবে না, কারণ ব্যালট পেপার যাবে বুধবার দিন রাত্রে। তাহলে বুধবারে যে থাকলেই হবে। তাহলে আমরা শনিবার দিন ঢাকা আসবো, আমাদের প্রজ্ঞাপন দেবে, আমরা রোববারেই চলে যাব। রোববার দিন প্রজ্ঞাপন জারি হবে, আমরা সোমবারে কর্মস্থলে চলে যাব। সোমবার দিন আমাদের প্রজ্ঞাপন দেবে, আমরা সোমবারে রাত্রে চলে যাব। মঙ্গলবার থেকে আমরা আমাদের নির্বাচনী দায়িত্ব পালন করব। সমস্যাটা কোন জায়গায়? তো যাই হোক, আপনারা কে কে আসবেন একটু এই মুহূর্তে জানান। চেষ্টা করব যাওয়ার জন্য ভাই। চেষ্টা করলে আপনার ভাগ্যটাও এইভাবেই থাকবে। এইখানে চেষ্টার কোনো জায়গা নাই, বরং বলেন যাবো ভাই যাবো, যে বাঁচবো আর মরবো যাবো। যেই চেষ্টার কথা বলবেন, আপনার ভাগ্যটাও ভাই এইভাবে ঘুরতে থাকবে। ক্ষতিকার হবে আপনার ছেলে এই অন্যের দিকে তাকিয়ে থাকে, আরেকজনের সরকারি পিয়ন পোস্টে চাকরি করে, তার ছেলে আপনার প্রতিদিন ভালো জামা কাপড় পরে স্কুলে যায়, ভালো খাবার খায়, আর আপনার ছেলে
আপনারই বন্ধু দেখা গেছে, আপনারই বন্ধু রিক্সা চালায়, ভ্যান চালায়, তার ছেলে ভালোভাবে স্কুলে যায়, কারণ ভ্যান চালাইলে প্রতিদিন ৫০০-১০০০ টাকা কামানো যায়, মাসে ১৫-২০-৩০ হাজার টাকা। এই ভ্যান গাড়ি চালায়, তার ছেলে ভালোভাবে স্কুলে যায়, আর আপনার ছেলে ওই তার ছেলে এই দোকানে মজা খায়, আর আপনার ছেলে তাকিয়ে তাকিয়ে দেখে। এটা আপনার লজ্জা করে না ভাই? এটা আপনার লজ্জা করে না? আরেকজনের বউ ভালো কাপড় পরে আর আপনার বউ ছিঁড়া কাপড় পরে ঘুরে। আরেকজনের আপনার আরেকজনের বউ নিজের বাড়িতে বসে থাকে আর আমি এই ভালো জামা কাপড় পরে, আপনার বউ খেতে খামারে কাজ করে, তারপরে কি বলে যে মানুষের বাড়িতে কাজ করে। আরেকজনের পিতামাতা আরামসে ঘুরে বসে বসে দোকানে চা খায়, আপনার আমার পিতামাতা এখনো বৃদ্ধ বয়সে কি করা লাগে? কাজ করা লাগে। লজ্জা করেন আপনার? লজ্জা তো থাকা উচিত আপনার, নাকি? দায়িত্ব কার? দায়িত্ব ছিল আপনার আমার। যদি আমরা ভালো বেতন পাইতেন তাহলে কিন্তু এগুলো ঘটতো না আমাদের সাথে। তাহলে অতএব চেষ্টা করবেন। এই চেষ্টার কাজ এখানে না ভাই, এখানে কথা বলতে হবে, যাবো ভাই, হয় বাঁচবো না হয় মরবো। জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন ছাড়া আমরা কেউ ঘরে ফিরে আসবো না। চাকরি থাকে থাকবে, না থাকে না থাকবে। ৬,৫০০ টাকা কি আপনার কামানোর যোগ্যতা নাই আপনার? তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম ভাই, বেশি বলে ফেললাম, অনেক বেশি বলে ফেললাম। কারণ এত বলা তো উচিত না। এত কেন আমি আপনাদেরকে বুঝাবো? এত কেন আমি আপনাদেরকে বুঝাবো? আমি ডাক দিছি, দায়িত্ব কিন্তু আপনাদের পালন করতে হবে। আমি দায়িত্ব কিন্তু পালন করব না, কারণ আমি এখন হাঁটতে পারি না, দৌড়াইতে পারি না, হাঁটতে পারি না। আমি এখন অনেকটাই আমার এই অক্ষমতা সক্ষমতা নেই। আমি কথা বলতে গেলে আমার বুকে ব্যথা করে, হাঁটতে গেলে তো বুকে ব্যথার সাথে সাথেই করে। আমি এগুলো পারবো না। আমি ডাক দিছি যেটা আপনারা দিতে পারতেছেন না। যদি এইটা আপনারা ডাকা, আমি তো না গেলে আপনারা পারবেনই না। আমি যদি বলি যে আমি ডাক দিয়ে দিছি, এবার আপনারা ঢাকায় এসে আন্দোলন করেন, বলেন দেখি যে একজন ব্যক্তি আছেন কিনা যে আপনি নেতৃত্ব দিয়ে এটা করতে পারবেন? বলেন। ডাকটা দিতে পারেন নাই, সেটা আমি দিয়ে দিছি। এমন কোনো ব্যক্তি আছে যে আমি ঢাকা যাব না, ডাক দিয়ে দিছি, কাগজপত্র নিয়ে যাবেন, অনুমতি আছে, আপনারা নেতৃত্ব দিয়ে আপনারা এটা চালাইবেন? আছেন কেউ যে আমি যদি না যাই? কেউ পারবেন? বলেন। আমি আপনাদের কমেন্ট দেখবো, কেউ যদি পারেন বলেন মাশাল্লাহ। যদি কেউ বলেন যে ভাই আমি পারবো, মাশাল্লাহ, শান্তি পাবো যে আরেকটা ভাই পাইছি যে সে আমার অ্যাবসেন্সে আমার জায়গাটা সে চালাতে পারবে, আমাকে লাগবে না। নাসের সাহেব তো ঢাকা আইতে নিষেধই করবে রে ভাই, টাঙ্গাইল জেলা থেকে কিছু লোক আসবো, নাসের সাহেব তো নাই করবে, স্বাভাবিক। কারণ যদি আইসে জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন হয়ে যায়, তাইলে তো নাসের সাহেব হাইরে যাইব, যা হারে লাল মিয়া তো ঠিকই করে নিয়ে গেল। তখন তো এই তাদেরকে থুতু দেব, সারা বাংলাদেশের গ্রাম পুলিশে তাদেরকে থুতু দেব। তাহলে নাচের সাথে নাই করবো যে যদি সব গ্রাম পুলিশ ঢাকা ঢোকে, আর যদি এই প্রজ্ঞাপনটা হয়ে যায়, তাহলে তো আমাকে মান সম্মান শেষ। তখন তো প্রত্যেকটা গ্রাম পুলিশ ওই থানায় গেলে ধরে মারবো যে কুত্তার বাচ্চারা, এই এখন প্রজ্ঞাপন হলো কিভাবে, তোরা ডাক দিলি না কেন, তোরা ৪০ বছর তাহলে আমাদেরকে এই চুষে চুষে খাইছস, এটা প্রমাণ হয়ে যাবে। যে কারণে নাচের সহ যারা আছে তারা এখানে আপ্রাণ চেষ্টা করবে যাতে এটা সাকসেস না হয়, এটা তারা চেষ্টা করব। তো যাই হোক, তারপরেও আমি তাদেরকে বারবারই বলবো যে ভাই আপনারা আসেন, আপনাদের নামে করেন, প্রজ্ঞাপনটা আপনাদের নামে করেন। আমি এক বাক্যে হাসি মুখে বলতেছি ভাই, বিন্দু পরিমাণ মনের ভিতরে কোনো কিছু রাখি নাই। একেবারে যদি বলেন কোরআন শরীফ ছুঁয়ে বলতে, তাও বলবো ভাই, আমার নামে কোনো চিঠির দরকার নাই, প্রজ্ঞাপনের দরকার নাই, আপনারা আপনাদের নামে করে নেন। তবুও আসেন ভাই, না বললেন না। নাসের ভাইকে অনুরোধ করতেছি, বাকি সবাইকে অনুরোধ করতেছি, আপনারা আসেন ভাই। আপনারা আইসে গ্রাম পুলিশকে রক্ষা করেন ভাই, গ্রাম পুলিশের অন্তত পক্ষে প্রজ্ঞাপনটা জারি করেন। তো যাই হোক, আমি থাকবো, কিন্তু আপনাদেরকে নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে। যদি নাসের ভাইরা আসেন তাহলে ভালো, যদি সকলেই আসেন ভালো, আপনাদের সম্মানের জায়গা আপনাদেরকে দেব। কোনো কথা মাইকে আমি বলবো না, মাইকে একটা কথা আমি বলবো না, আমি কোনো নেতৃত্ব দেব না। আমি একেবারে আল্লাহর কসম খেয়ে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, ৩ বার করে বলতেছি, আল্লাহর কসম আমি নেতৃত্ব দেব না। নাসের ভাই আসেন, ববেন আসেন, দেলোয়ার ভাই আসেন, মোস্তফা কামাল সাহেব আসেন, বিল্লাল ভাই আসেন, নেতৃত্ব আপনারা দেন। আমি কোনো কথা বলবো না, আমি মিডিয়ার সামনে যাব না, আমি কোনো কথা বলবো না, কথা আপনারা বলেন। আমি সচিবালয়ের ভিতরে যাব না, আপনারা যান। চিঠি যা করার আপনাদের নামে করে আনেন, আমার কোনো আফসোস নাই, কোনো কিছু নাই। আমি বসে বসে দোকানে বসে বসে চা খাবো, আমার ২-১টা বাইরে আসবে, আইসে এসে আমার চা খাওয়াবে, আমি দোকানে বসে বসে শুধু চা খাবো, এইটাই আমার কাজ হবে। আমি আপনাদের পিছনে থাকবো, আমাকে কেউ চিনতেও পারবে না, আমি সিভিল ড্রেস থাকবো।
আর কি বলার আছে বলেন? আর কি করতে পারি, আর কি বলতে পারি বলেন? আপনারাই বলেন। যারা দোষারোপ করেন, আমাকে দোষারোপ করেন, আপনারাই বলেন। আর কি করতে পারি, আর কি করলে আপনারা খুশি হন? তো যাই হোক, আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করতেছি, আপনারাও প্রত্যেকেই নাসের ভাইকে ফোন দেন, বিল্লাল ভাইকে ফোন দেন। বিল্লাল ভাই রাগ করেন না, গালিগালাজ পারি, আপনার বড় ভাই, আপনার তো গালিগালাজ করতেই পারি। আপনার করুম না গালিগালাজ তো কারে করুম? আপনি আমার বিল্লাল ভাই না? আপনার গালিগালাজ করুম, আপনার যেমন চাই তাই কমু। আপনি তো বড় ভাই, ছোট ভাইরা তো যেমন চাই তাই করে। তারপর নাসের ভাই, মোস্তফা কামাল, আসলে তিনি কিন্তু আমার এই শিক্ষাগুরুই বলা চলে। তো আসলে একটু বেদব শিক্ষা, এই ছাত্র, একটু বেদব ছাত্র। হয়তোবা শিক্ষক ভুল করলে আর মাথা মুথা ঠিক থাকে না, শিক্ষকের উপরে চড়াও হয়ে যায়। তো যাই হোক, আমার মোস্তফা কামাল ভাই অনেক ভালো মনের মানুষ, একেবারে সাদাসিধা মনের মানুষ। এখানে সবচেয়ে বেশি ভালো লাগে তাকে। দেলোয়ার ভাইও ভালো মনের মানুষ। যাই বলি না বলি, ওই আমার আবার ইট ইট মারলে আমি পাটকেল মারি, এটা স্বভাব ভাই। টিট করলে ট্যাট করি, এটা আমার স্বভাব। তো দেলোয়ার ভাই, ভুল ত্রুটি সব কিছু ভুলে যায় ভাই, আসেন ভাই, নেতৃত্ব আপনারা দেন। আমি কথা দিলাম, আমি সামনে যাব না ভাই, একেবারে আল্লাহ রাসূলের কসম খেয়ে বললাম, আমি সামনে যাব না। আমি সামনে গেলে যদি আপনাদের সম্মান হানি হয়, ক্ষুণ্ণ হয়, আমি সামনে যাব না। আপনারা নেতৃত্ব দেন ভাই, কিন্তু তবুও গ্রাম পুলিশকে রক্ষা করেন। বেশি নেই, একটা দুইটা দিন, তিনটা দিন, একটা দুইটা, শনিবার থেকে শুরু করলে শনি রবি, রোববারে তো অফিস খোলা, শনিবার রোববার, রোববারই কাজ হয়ে যাবে। তখন সরকার ডাকিয়ে একটা লাইনে সরকার নেবে, একটা লাইনে নেবে। আমাদেরকে শুধু সরকারকে জানানো যে আমরা ৭,৫০০ টাকা বেতনে আমরা চলতে পারবো না, আমাদের ভালো একটা কিছু আপনারা দিয়ে যান। কারণ আপনাদের এই সরকার গেলে গা, এই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা যদি চলে যান গা, এই জাতীয় নির্বাচিত সরকার এই স্বাধীনতার ৫৪ বছরে গ্রাম পুলিশের জন্য কিচ্ছু করে নাই। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার এই প্রজ্ঞাপন দিয়েছিলেন জাতীয় বেতন স্কেলের। আর আপনারা এই ৮ সালের পরে আবার তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। প্রায় ৮ সালের পরে ওইদিকে ২ বছর, এদিকে ১৪ বছর, ১৬ বছর পরে। এই ১৬ বছরে আমরা কিচ্ছু পাই নাই। তাহলে এই ১৬ বছর পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, তখন আপনাদের মাধ্যমেই আমরা স্বপ্ন দেখতেছি বেঁচে থাকার। তো আপনারা আপনাদের হাত দিয়ে, আর না হইলেও আমাদেরকে প্রজ্ঞাপনটা দিয়ে যান, তেমন ক্ষতি হবে না, আপনাদের তেমন ক্ষতি হবে না। আমাদেরকে প্রজ্ঞাপনটা আপনারা দিয়ে যান, বাস্তবায়ন না হয় পরবর্তী সরকার এসে করবে। এইটা সরকারকে বুঝিয়ে, হাতে ধরে পায়ে ধরে ঢাকায় থাইকে সরকারকে বুঝিয়ে যেভাবে পারেন ভাই সরকারের কাছ থেকে প্রজ্ঞাপনটা বর্তমান সরকারের কাছ থেকে নিয়ে নেন। কারণ এই বর্তমান সরকারই পারে ৪৫,০০০ গ্রাম পুলিশ সদস্যদেরকে বাঁচাতে। বর্তমান সরকারই পারে। আমরা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে যাচ্ছি না, আমরা সরকারের কাছে সহযোগিতা চাওয়ার জন্য। কারণ আমরা ঘরে বসে চাইলে সরকার শুনবে না, জানবে না, দেখবে না। কিন্তু আমরা যখন ঢাকায় যাব, ঢাকায় গিয়ে প্রেস ক্লাবের সামনে থাকব, অনেক লোক হবে, তখন সরকার সেটা দেখে, তখন মিডিয়ারা, এই ফেসবুক মিডিয়া বলেন, টিভি চ্যানেল বলেন, পত্রিকা বলেন, সব জায়গায় তখন ফোকাসে থাকে, সেইটা সরাসরি সরকার দেখে, সরকার তখন বিষয়টা মাথায় নেয়। কিন্তু ঘরে বসে থেকে কিন্তু হবে না, মাথায় নেবে না। তাইলে আমরা যাব সরকারকে জানানোর জন্য। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, আমরা তো বুঝি, আমরা দেশের বিন্দু পরিমাণের ক্ষতি হোক আমরা সেটা চাই না, আমরা চাবও না, আমাদের দ্বারা হবেও না। আমরা গত ২০২৪-এ যে আন্দোলন করেছি, আমাদের দ্বারা একটা পিঁপড়ারও ক্ষতি হয় না। একটা পিঁপড়া, অনেকেই আন্দোলন করে, কিন্তু আমরাও আন্দোলন করেছি, একটা পিঁপড়ার ক্ষতি হয় নাই। তাহলে সামনে যে ৭ তারিখে আমরা ঢাকা যাব, ইনশাল্লাহ আমাদের দ্বারা একটা পিঁপড়ার ক্ষতি যেন না হয়, আমরা সেইভাবেই আমাদের কর্মসূচি আমরা পালন করব। শুধু সরকারের নজরে আসার জন্য, সরকার যেন আমাদের বিষয়টা দেখে, সেই জন্য। তো যাই হোক, আমি লাইভ থেকে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার সময় আবারও আমি বলতেছি, নাসের ভাই, আমার ভুল হলে আমার ক্ষমা করে দিয়েন। যদি আমার প্রতি আপনার কোনো রাগ, অভিমান, জিদ থাকে,
সেইটা ছোট ভাইয়ের সাথে এক জায়গায় বসেন, এক কাপ গরম চা খাওয়িয়ে দিবনি, আর নাইলে আপনি আমার এক কাপ গরম চা খাওয়িয়ে দিন। গরম খাইতে খাইতে আমরা ভুলে যাবো গা, দুই ভাইয়ে কোলাকুলি করে সেখান থেকে উঠে যাবো গা। আমার মোস্তফা ভাইও একটু মনে কষ্ট আছে যে আমি মাঝে মধ্যে একটু বেদবি ভাইয়ের সাথে করছি, ভাই আমি ক্ষমা করতে ভাই, আমাকে ক্ষমা করে দিয়ে ভাই আপনারা ঢাকা আসেন ভাই, প্লিজ ভাই, আপনারা এই দায়িত্বটা আপনারা নেন, আমি আর পারতেছি না, আপনারা নেন ভাই। আর আমার ববেন দাদু খুব ভালো মনের মানুষ, দেলোয়ার ভাইও ভালো মনের মানুষ, আর আমার বিল্লাল ভাই, তার তো আসলে তুলনাই নাই, একটা অমায়িক মানুষ। এখন আসলে একটু পাগলামি করে, এই পাগলামির জন্যই সমস্যা। আমি তাদের কাছে অনুরোধ করতেছি ভাই আপনারা ঢাকা আসেন প্লিজ ভাই, 7 তারিখে আপনারা সকালবেলায় আমি যাই আপনাদেরকে দেখতে চাই, আমি দেখতে চাই যে আপনারা নেতৃত্ব দিতেছেন। যদি তা দেখি ভাই, আল্লাহর কসম আমার চেয়ে খুশি বেশি কেউ হবে না। যদি দেখি যে আমার নাসের ভাই, বিল্লাল ভাই, ববেন ভাই, তারপরে এই দেলোয়ার ভাই, এরা গ্রাম পুলিশ নিয়ে নেতৃত্ব দিতেছে, আল্লাহর কসম আমার চেয়ে খুশি কেউ বেশি হবে না। আমি খালি আপনাদের সাথে কোলাকুলি করে একজন একজন আনুম চার দোকানে বইবে, চার দোকানে বইবে চা খামু। আপনি একবার দেলোয়ার ভাই আইবেন আমার সাথে চা খেয়ে যাবেন, একবার নাসের ভাই আইবেন চা খেয়ে যাবেন, একবার ববেন দাদা আইবেন চা খেয়ে যাবেন, একবার মুস্তফা কামাল দাদু আইবেন চা খেয়ে যাবেন, বাকিরা ওই জায়গায় সকলে নেতৃত্ব দিব। আমি দোকানে বসে থাকবো, একজন একজন আইবো চা খামু, এর বাইরে আমার কোনো কিছু পাবেন না। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন। যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারাও তাদেরকে ফোন দেন, আপনাদের অনেকের কাছেই ফোন নাম্বার আছে, তাদেরকে ফোন দেন, তাদেরকে বোঝান যে যখন আপনারা আসবেন 20-40 হাজার লোক আসবে, তখন সরকার ওই ডাক লাল মিয়া দিছে, চাকরি গেলে আবারও লাল মিয়া যাবে, এই ডাক যে দিছে তাদের ক্ষতি হবে, আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা ডাক দিছে তাই আইছেন। আর এতগুলা লোকের ক্ষতি, এতগুলা লোকের চাকরি এই সরকার খাবে না। আর তখনকারটা যা হয়েছে সেটা কিন্তু 2024-এর আন্দোলনে কিন্তু হয় নাই, সেটা 24-এর পরেরটাই হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা আসতে ভাই ভালো হবে, গ্রাম পুলিশেরও ভালো হবে, আপনাদেরও ভালো হবে। আপনাদের চাকরি 5-7 বছর আছে, আমরাও চাচ্ছি ভালো একটা জায়গাতে যায়, যদি আপনারা অবসরে যান আপনারাই ভালো থাকবেন, গ্রাম পুলিশের দোয়া পাইবেন, সকলে দোয়া করবে, সকলেই দোয়া করবে আপনাদেরকে। এতদিন যা হয়েছে না হয়েছে, ভালো একটা কিছু যদি সামনে হয় সকলেই সবকিছু ভুলে যাবে, আপনাদেরকে দোয়া দোয়া করবে আপনাদের জন্য। আমাদের তো সময় আছে, আমি আরো নেতৃত্ব দেওয়ার অনেক সময় পাবো, আপাতত শেষবারের মতো নেতৃত্বটা আপনারা দেন ভাই, আমার অনেক সময় আছে। আপনারা বিদায় হয়ে যখন যাবেন, শেষ হয়ে যাবেন, তখন আপনারাই আপনারাই আমাদেরকে দায়িত্ব দিয়ে যাবেন যে লাল মিয়া তুই কর, আমাদের তো সময় শেষ, লাল মিয়া এই জায়গাটা তুই চালা, অমুক তুই এই জায়গাটা চালা, এটা আপনারাই বললেন। আপাতত আপনারা নেতৃত্ব দেন ভাই, আমি ফোন দিলে হবে না, ফোন আপনারা দেন, আমার প্রতি তারা রাগ অভিমান বেশি, আমি ফোন দিলে আবুল তাবুল বলবে, আমি লাইভেই তাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সকলেই ফোন দিয়ে বলেন যে লাল মিয়া ক্ষমা চাইছে, ভুল স্বীকার করছে, আপনাদের কাছে মাপ চাইছে, লাল মিয়া আপনাদের সহযোগিতা চাচ্ছে, এটা আপনারাই বলেন, আপনারা সকলেই তাদেরকে ফোন দেন, ফোন দিয়ে বলেন যে আপনাদেরকে আসার জন্য লাল মিয়া দাওয়াত দিছে, লাল মিয়া সেখানে অতিথি হয়ে আসবে, আপনাদের বাড়িতে আসবে, আপনাদেরকে উপস্থিত থেকে এটা শেষ দিতে বলছে, এটা আপনারা বলেন ভাই। আর লাইভটা বেশি বেশি শেয়ার দিবেন, প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে, প্রত্যেকেই যারা লাইভ দেখতেছেন ফোনে 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 সারা বাংলাদেশের সকল গ্রাম পুলিশকে জানিয়ে দেন যে শনিবারে সকলের ঢাকা আসতে হবে। আমি আশা করি যে শনিবার দিন প্রেস ক্লাবের সামনে জায়গা হবে না ইনশাল্লাহ, এটা আমি আশা করি ভাই। আমি ফোনটা না দিয়ে আপনারা দেন, আপনারা দেন। আমি ধরেন যার সাথে যার রাগ, তার কথা কিন্তু তার ভালো লাগে না, স্বাভাবিক, তো আপনারা দেন। আর রাত্রি অনেক হয়ে গেছে, আমিও দেওয়ার চেষ্টা করব, আমিও দেওয়ার চেষ্টা করব। আমি জানি আমাকে বলবে যে রাগ করবে, স্বাভাবিক, আমার প্রতি একটু রাগ তারা আছে। তো আপনারা সকলেই দেন ভাই, আপনারা ফোন দিয়ে বলেন যে লাল মিয়া ক্ষমা চাইছে, মাপ চাইছে, জান আমি মাপ চাইলাম আপনাদের কাছে, আমি সকলের সামনে আপনাদের কাছে মাপ চাইতাম। আপনারা বলেন যে লাল মিয়া মাপ চাইছে, লাল মিয়া ভুল স্বীকার করছে, যে লাল মিয়া এই আসলেই ভুল করছে, এতদিন বড় ভাইদের সাথে বেদবি করছে, ভুল করছে, লাল মিয়া ক্ষমা চাইছে, এটা আপনারা বলে দেন। যাই হোক, অনেক কথা হইল না ভাই, আপনি ফোন দিলে খুশি হবে, ঠিক আছে ভাই। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো কাল ফোন দেওয়ার জন্য। আর ভাই আপনি ফোন দেন, লাইভে সবাই দেখবে ভাই। আমার সত্যি কথা বলতে এই মোবাইলে আমার 1 টাকাও নাই, 1 নাম্বার কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে
ওনাদের আমার এই মোবাইলে নাম্বার সেভ করা ছিল। এই মোবাইলটা গতকালের আগের দিন আমি থেকে আসার পথে এই কুমিল্লা মিটিংয়ে গিয়েছিলাম, জানেন, কাজে গিয়েছিলাম। কুমিল্লা থেকে বাড়ি আসার পথে এই সেটটা ছিল বাটন সেট, গ্রামীণ সিমের বাটন সেট ছিল। এই সেটটা আসার পথে হারিয়ে যায়, রাত্রে আসার পথে হারিয়ে যায়। আমি এক গাড়ি থেকে আরেক গাড়িতে উঠে দেখি যে আমার একটা সেট নাই, আর একটা সেট আছে। তো দুইবার ফোন দেওয়ার পরে দুইবার ফোন ঢুকে, দুইবারের পরে তৃতীয়বার আর ফোন ঢুকে না, ফোনটা বন্ধ করে দেয়। ওই ফোনটার ভিতরে সমস্ত নাম্বার সেভ করা, সমস্ত সমস্ত নাম্বার সেভ করা ওই ফোনের ভিতরে। এখন এই মুহূর্তে পরের দিন সকালবেলা আমি ওই সিম নাম্বারটা রিপ্লেস করি, গ্রামের নাম্বারটা। আপনারা অনেকেই ফোন দিয়ে কিন্তু আমার গতকালকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পান নাই একটাই কারণ এই সিমটা আমি সন্ধ্যাবেলা রিপ্লেস করি, তারপরে সন্ধ্যার পর একটা মোবাইল সংগ্রহ করে সন্ধ্যার পরে নতুন মোবাইলের ভিতরে এই সিমটা আমি ঢোকাই। তো কারো নাম্বারই ভাই আমার কাছে বর্তমানে নেই। এই মুহূর্তে আমি ক্ষমা প্রার্থী, কারো নাম্বার আমার কাছে নয়। অনেকেই ফোন দিলে আমি এখন চিনব না, কারণ ওই ফোনটার ফোন বুকে নাম্বার, সিমে নাম্বার, সব নাম্বার আমার কাছে নাই। হ্যাঁ ভাই, নাসির ভাই না করতেছে, সে তার রাগ অভিমানের জায়গা থেকে না করতেছে, জিদ থেকে না করতেছে, কারণ লাল মিয়াকে প্রতিদ্বন্দ্বী ভাবতেছে। এখন আপনাদের দায়িত্ব হলো নাসির ভাইকে ফোন দিয়ে আপনারা বলেন যে লাল মিয়া লাইভে এসে আপনাদের কাছে মাপ চাইছে, সে ভুল করছে, সে ভুল স্বীকার করছে। তো যে ডাকটা দিচ্ছে সেই ডাকটায় আপনাদেরকে থাইকে আপনারা আপনাদের কমিটির ব্যানার নিয়ে থাইকে এইটা সাকসেস করার জন্য লাল মিয়া আপনাদের পায়ে ধরে অনুরোধ করছে। আপনারা অবশ্যই শনিবার দিন সকালে টাকা যাবেন, আপনারা ব্যানার আপনাদেরটা বানান, লাল মিয়া কোনো ব্যানার বানাবে না। আমি কথা দিলাম লাইভের মাধ্যমে, আমি যে শনিবার দিন ঢাকা যাব আমি কোনো ব্যানার বানাবো না। আমি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে কথা দিলাম, আমি কোনো ব্যানার বানাবো না। যদি আমার হাতে কোনো ব্যানার আপনারা দেখতে পান তখন আমাকে আপনারা বলবেন যে লাল মিয়া ভাই আপনি তো মিথ্যাবাদী, কথা দিয়ে কথা রাখেন না। আমি আপনাদেরকে কথা দিলাম আমি কোনো ব্যানার বানাবো না। আমার ব্যানারের প্রয়োজন নাই, আমার নামের প্রয়োজন নাই, কোনো কিছুর আমার প্রয়োজন নাই। ব্যানার বিল্লাল ভাই বা নাসের ভাই বা ভবেন ভাই, দেলোয়ার ভাই যারা আছেন তারা তাদের কমিটির ব্যানারটা বানিয়ে তাদেরকে আমি শনিবার দিন ঢাকায় দেখতে চাই। তাদের পিছনে ভাই হিসেবে আমি পিছনে থাকতে চাই। আমি তাও থাকবো না, আমি পিছনেও থাকবো না, আমি চার দোকানে বসে থাকবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি আপনাদের দোয়া আছে, আল্লাহ ভালো রাখে ভাই। ধন্যবাদ ভাই। সহবরাতের রাতে যে এই হতভাগা ভাইটার নাম স্মরণ করে নামাজ পড়ে দোয়া করছেন, এর চেয়ে ভাই আর পাওনা কোনো কিছু নাই ভাই। এইটাই এইটাই পাওনা। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। না ভাই, লাইভে আছি ভাই, লাইভে কথা বলতেছি। না না না, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। না ভাই, রেজাল্ট ভালো বলতে 7 তারিখে সকলকে ঢাকা ডাকছি, সবাই 7 তারিখে ঢাকা আসেন, সকাল 10টায় ঢাকা আসবেন সবাই। হ্যাঁ হ্যাঁ ভাই, আজকে ওই যে এই ডিএমপি কমিশনার স্যারের অনুমতি আনছি। আজকে সারাদিন ঢাকায় দৌড়দৌড়ি করে মন্ত্রণালয়ে চিঠি দিছি, ডিএমপি কমিশনার স্যারের অনুমতি আনছি। তো শনিবার দিন সকলেই ঢাকা থাকবেন। না না না, এখনো মাইনে নেয় নাই। আপনারা সব শনিবার দিন ঢাকায় আসেন, তারপর দেখা যাক, আল্লাহ ভরসা। আচ্ছা ভাই, ওকে। এই যে আমার একটা ভাই ফোন দিয়ে বলতেছে যে ভাই গতকালকে সবে বরাতের নামাজ পড়ে আপনার জন্য দোয়া করছি, আপনার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করছি। বলেন দেখি একটা মানুষের জীবনে আর কি লাগে? আর কিছু লাগে? 1 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি টাকার মালিক থাকলেও তার জন্য কিন্তু 100 জন লোক দোয়া করে না, আর আমার জন্য হাজার হাজার লোক দোয়া করে। আর কি চাই জীবনে? আর কোনো কিছু চাওয়ার আছে? আর কিছু লাগে? এতেই ভাই সন্তুষ্ট, এতেই সুখী। আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ভালো রেখেছে, বাঁচিয়ে রেখেছে। যাই হোক, অনেক কথা হইলো, লাইভ থেকে বেরিয়ে যাব।
যদি আমার লাইভের কোনো কথায় কেউ মনে কষ্ট পান তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। কারণ আজকেও খাইনি, না খাওয়া সারাদিন। সকালবেলা বাসার থেকে খাইয়ে গেছি, ওই খাওয়ায় কিন্তু সারাদিন, এবং আজকের মতো হাঁটিনি, কারণ পকেটে টাকা নাই দেখে আজকে এত কষ্ট করছি। তো এখন পর্যন্ত না খাওয়া, আইসা অবশ্য না খাওয়া বললেও ভুল হবে, অল্প কটা মুড়ি আর চানাচুর খাইছি, চানাচুর খাইয়ে তারপর লাইভে আসছি। তো ক্ষুধাও লাগছে, খাবো। আবার প্যান্ট শার্ট পরাই আছি, যে অবস্থায় গেছি ওই অবস্থায় আসছি, আইসে বাসায় 5 মিনিট সময় পাইছি, মুড়ি চানাচুর খাইছি, এই ড্রেস আপও কোনোটা খুলি নাই, ওই অবস্থাতেই আছি, হাত মুখও ধুই নাই, বাথরুমেও যাই নাই। তো সব মিলিয়ে এখন বাথরুমে যাব, হাত মুখ ধুবো, তারপরে 4টা কপালে যদি আল্লাহ রিজিক রাখে খাবো। তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, আমার বিদায় নিতে হচ্ছে। আগামীকাল আবারও লাইভে আসবো। আরেকটি কথা, আজকের থেকে এই আমার প্রত্যেকটা পোস্ট কৃষ্ণর, আমার বা যারা এই ঢাকার আন্দোলনের বিষয় নিয়ে পোস্ট দিতেছি, আমাদের পোস্টগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, কারণ সকলেই যেন জানতে পারে। সময় খুব কম, সকলেই জানলে, একজন শেয়ার করলে 10 জনে দেখতে পারবে, তখন লোকজন ঢাকা আসবে। আপনারা না আসলে কিন্তু সাকসেস হবে না, তাহলে সকল কিছুই একেবারে জলে চলে যাবে। আমি তাদের পায়ে ধরলাম, হাতে ধরলাম, যদি তারা আসে ভালো, যদি তারা না আসে তাহলে আপনারা চলে আসেন। তারা আসলে তাদেরকে মাথার মনি করে, তাদের সম্মানের জায়গা দিয়ে, তাদের সেই প্রাপ্য সম্মানটুকু আমরা তাদেরকে দেব, এটা কথা দিলাম। আর যদি না আসে তাহলে এবার আপনাদের জ্ঞান, বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব দিয়ে আপনারা কি করবেন সেটা আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। অনেক সময় লাইভ হয়েছে, এত সময় লাইভ, বড় লাইভ মানুষ দেখে না, তো বাকিটা আপনাদের উপর রইল। আর যা আজ থেকে এই পোস্ট করব, ভিডিও ছাড়বো, প্রত্যেকটাই আপনারা শেয়ার দিবেন, এটা অনুরোধ রইল। প্রত্যেকেই শেয়ার দিবেন, প্রত্যেকেই একটা করে পোস্ট করেন, চলো চলো ওই সিটিটা দিয়ে পোস্ট করেন, চলো চলো ঢাকা চলো, 7 তারিখ সকাল 10 ঘটিকার সময় ঢাকা চলো। এখন যারা দূর দূরান্তে আছেন তারা কালকে রাত্রেই রওনা দিবেন। যারা দূর দূরান্তের থেকে আসবেন, যে সারা রাত লাগবে আসতে 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, তারা কিন্তু কালকে রাত্রেই রওনা দেবেন। মোট কথা সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে থাকতে হবে আপনাদেরকে। আমার শাহ আলম পঞ্চগড় থেকে সাথে আছি, ধন্যবাদ ভাই। লাল ভাই এগিয়ে চলেন, আমরা সাথে আছি, ধন্যবাদ ভাই। লাল ভাই এগিয়ে চলেন, আমরা আপনার সাথে আছি, অসংখ্য ধন্যবাদ ভাই। আর যদি পারেন আপনারা কালকের দিনটা যে যা পারেন একটু আমাকে সহযোগিতা করবেন ভাই, যে যা পারেন আপনার সমর্থ অনুযায়ী। আপনার ইউনিয়ন পরিষদে কয়জন আছেন, 100 করে টাকা দিলে 1000 টাকা হবে, কারণ মাইকটা থেকে শুরু করে আনুষঙ্গিক অনেকগুলো খরচ আছে, যেগুলো মেকআপ দেওয়া না গেলে কিন্তু সাকসেস হওয়া সম্ভব হবে না। তো আপনারা আমাকে সহযোগিতাটা কালকে হাতটা বাড়িয়ে দেবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। ঢাকা যাব না, যাব না, না আসেন ভাই। আমার একটা ভাই লেগছে ঢাকা যাব না, যাব না, না আসেন ভাই। আপনি না আসলে আমার কি হবে ভাই? আমার 5 কোটি টাকা লস যাবে না ভাই? এই গ্রাম পুলিশের মধ্যেই নেতা থাকলে একজনই আছে, সে হচ্ছে আমাদের প্রিয় লাল মিয়া ভাই। তো যাই হোক ভাই, প্রশংসার দরকার নাই, প্রশংসার দরকার নাই, কাজ হোক। আপনারা আপনারা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যাতে কাজটা সাকসেস করায়, সেটাই হচ্ছে আসল কথা। পাগল সামনে নির্বাচন বলি তো ডাক দিতে হবে, পাগল সামনে নির্বাচন বলি তো ডাক দিতে হবে। জাহেদুল ইসলাম, হ্যাঁ রাইট ভাই, সামনে নির্বাচন বলেই তো ডাক দিতে হবে, কারণ সময় মতোই ডাক দিতে হবে। ভাই মিনিট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। 19 নাম্বারে মিনিট দিচ্ছেন, আমার একটি ভাই লিখেছেন, কিন্তু ভাই মিনিট দিলেও আমার কাছে তাদের নাম্বার নাই ভাই, আমি তাদেরকে কল দিতে পারবো না ভাই। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? শনিবার দিন থানা হাজিরে আগে কি ছিল? তাহলে রবিবার দিন আইবেন। আগের বার তো আমি অনুমতি নিয়েছিলাম না, এইবার আমি অনুমতি নিয়েছি। আগের বার অনুমতি নেওয়া হয়েছিল না, এইবার অনুমতি নিয়েছি। শনিবার দিন ডাকতে পারি, নির্বাচনের বিষয়ে কথা বলার জন্য ডাকতে পারি। না, অসুবিধা নাই, সেটা দেখা যাক। হাতে আছে ওরা কিন্তু একদিন,
ওই আগামীকালকের দিন আপনার থানা ডাকছে, আপনার থানা যান, সমস্যা নাই, আপনারা রোববারে আসবেন। তো দেখা যাক কি হয়। না সমস্যা নাই, আল্লাহ ভরসা ভাই। হ্যাঁ সবাই আসবে, সবাই আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। শনিবার দিন দেখেন, দরকার পরে শনিবার দিন ওইখান থেকে শেষ দিয়ে তারপরে গাড়িতে উঠে যাবে। ওকে ভাই। আমার একটি ভাই আমার নাম্বার চেয়েছেন, বিকাশ নাম্বার 017894153119। আমার প্রত্যেকটা পোস্টের নিচে এই নাম্বারটা দেওয়া আছে, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, তাইলেই পাবেন। আমার প্রত্যেকটা পোস্টের নিচে আমার নাম্বারটা দেওয়া আছে, 017894153119। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। আহ, সকলে ভালো থাকবেন এবং সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।